দেশের সম্পদ যারা ধ্বংস করেছে তাদের দেশবাসীকেই রুখে দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিচারও দেশবাসীকেই করতে হবে বলে জানিয়েছেন তিনি। সকালে মেট্রো রেলের মিরপুর 10 নম্বর স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন সরকার প্রধান। মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে হামলা হয় শুক্রবার বিকেলে। ভাঙচুর চালানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাউন্টার সহ নানা জায়গায়। লুট করা হয় মূল্যবান নানা সামগ্রী। সেই তাণ্ডবের ক্ষতচিহ্ন দেখতে মিরপুর 10 স্টেশনে আসেন প্রধানমন্ত্রী। জানান, শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে সরকারি আদালতে গেছে। বারবার ধৈর্য ধরার আহ্বানের পরও আন্দোলন চলায় তৈরি হয়েছে ধ্বংসযজ্ঞের সুযোগ। এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। জনগণের কষ্ট লাঘবে সরকার যেসব উন্নয়ন করেছে সেসবই অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে। এ নিয়ে সরকার প্রধান বলেন, যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের দেশবাসীকেই রুখে দিতে হবে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে, তো সেখান থেকে নামাতে হবে কেন? আমার প্রশ্ন সেটাই। মেট্রো রেলের মিরপুর 10 স্টেশনের পুরো সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কাজীপাড়া স্টেশনেরও প্রায় একই অবস্থা। স্টেশন দুটি চালু হতে বছরখানেক লাগতে পারে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারফিউ শিথিলের পর সড়ক মহাসড়কে বেড়েছে গণপরিবহন সহ সব ধরনের যান চলাচল। অফিস আদালতের পাশাপাশি দোকানপাট খোলায় ফিরেছে কর্মচাঞ্চল্য। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের চেকপোস্টে করা হচ্ছে তল্লাশি। কারফিউ শিথিলের পর থেকে সড়কে বাড়ে গণপরিবহন সহ সব ধরনের যান চলাচল। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে চট্টগ্রাম নগরী। সড়কে ছিল অফিসগামীদের ভিড়। স্বাভাবিক অবস্থায় ফিরছে রাজশাহীও। কয়েকদিনের আতঙ্ক শঙ্কা কাটিয়ে জনমনে স্বস্তি। জীবিকার তাগিদে ঘর থেকে বের হন সাধারণ মানুষ। রাজশাহী ঢাকা রুটে সচল যান চলাচল। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলে গণপরিবহনও। কারফিউর জন্য যেভাবে বন্ধ ছিল শোরুম, আমরা কোনো ব্যবসা চালাতে পারিনি, ব্যবসা রান করতে পারিনি। তো গত 2 দিন ধরে যেভাবে খুলছে, তো একটু হলে আমরা ব্যবসাটা রান করতে পারছি। পর্যাপ্ত মানুষ আসছে এবং তারা আমাদের সেবা নিচ্ছে এবং টাকা পয়সা তারা উত্তোলন করছে, জমা দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখন জনজীবনে একটা স্বস্তি নেমে আসছে। আমরা এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি। বরিশালে অফিস আদালতের পাশাপাশি খুলেছে দোকানপাট। রাস্তাঘাটে মানুষের চলাচল বাড়ে কয়েক গুণ। নগরবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। আমি আসছি মূলত ডাক্তার দেখানোর জন্য, তাইলে দেখতেছি যে রোডে অনেক গাড়িগুলি চলতেছে। সিলেট থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। অফিস আদালত, বিপণী বিতান ও দোকানপাট খোলায় ফিরেছে কর্মচাঞ্চল্য। কারফিউ শিথিল হওয়ার পরে আমাদের ব্যাংকিং কার্যক্রম আবার শুরু হয়েছে এবং প্রথম দিনের তুলনায় আজকে তুলনামূলকভাবে ক্লায়েন্টের ছিল একটু বেশি এবং আমরা আশা করছি সামনের দিনগুলোতে এবং এটা আরও বাড়বে। নগরী ও জেলার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের পাশাপাশি টহলে রয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, কারফিউ শিথিলের পর সড়ক মহাসড়কে আসলে যান চলাচল কেমন দেখছেন? রাজশাহীর পরিস্থিতি এখন কিরকম? দেখুন, কারফিউ শিথিলের পর থেকে অনেকটাই যান চলাচল বা জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে এবং আজকেও আমরা দেখেছি যে সকাল 10টার পরে থেকে রাস্তায় বিপুল পরিমাণে যানবাহন আছে। অর্থাৎ যে কারফিউ জারির পর থেকে যারা অবরুদ্ধ ছিল বা যারা বের হতে পারেনি বাসা থেকে, তারা কিন্তু এখন বের হয়েছেন এবং যেহেতু অফিস আদালত খোলা রয়েছে, ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে, সেই সাথে সবচেয়ে মানুষ বিপাকে পড়েছিল যে বিদ্যুৎ বিল বা প্রিপেইড মিটারের রিচার্জের কারণে কিন্তু
বেশ ভোগান্তিতে পড়েছিল যেহেতু ইন্টারনেট ছিল না। তো এখন সেগুলো কিন্তু অনেকটাই স্বাভাবিক এবং মানুষ ব্যাংকে যাচ্ছে, সেবা নিচ্ছে এবং সেই সাথে এখন যেহেতু ইন্টারনেট সেবাটাও চালু হয়ে গেছে, যার ফলে মানুষের ভোগান্তিটা অনেকটাই কমে গেছে। এবং দেখা গেছে যে যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে 10টা থেকে 5টা পর্যন্ত, এবং এর মধ্যে মানুষ তাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছেন। এবং যথারীতি আমরা দেখেছি যে নগরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে এবং নগরের ভেতরেও কিন্তু বেশ যান চলাচলের অনেকটাই স্বাভাবিক রয়েছে, এমনকি যানজটের পর্যন্ত সৃষ্টি হয়ে গেছে। এই ধরনের চিত্র কিন্তু দেখা গেছে এবং অফিস আদালতে মানুষের উপস্থিতি কিন্তু অর্থাৎ বলা যেতে পারে যে কর্মচঞ্চল যে প্রাণ সেটি কিন্তু ফিরে এসেছে রাজশাহীতে। যে গত কয়েকদিন ধরে কারফিউর আগে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, চারিদিকে যে ধরনের নাশকতার সৃষ্টি হয়েছিল, সেইখান থেকে কারফিউর পরে যেমন শান্ত হতে শুরু করেছে এবং এরপরে যখন কারফিউ শিথিল শুরু করেছে এবং সময় যত বেড়েছে, রাজশাহী যেন তার পূর্ব চিরচেনার রূপেই ফিরে আসতে শুরু করেছে। অর্থাৎ শান্তি শহর রাজশাহী, সেই শান্তি যেন আবার শান্ত হতে শুরু করেছে। অর্থাৎ রাজশাহী বলা যেতে পারে যে রাজশাহীতে আমরা এখন পর্যন্ত কারফিউ শিথিল হওয়ার পর থেকে কখনো কোথাও এখন পর্যন্ত কোনো নাশকতা করার চেষ্টা করেছে বা এই ধরনের কোনো পরিস্থিতি এখন পর্যন্ত ঘটেনি। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীও বলছে যে তারা ক্রমান্বয়ে পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে কারফিউর যে শিথিলতার সময় সেটি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এরপরে হয়তো আস্তে আস্তে পুরোটাই শিথিল হয়ে যাবে এবং কারফিউ উত্তোলনের মতো সিদ্ধান্ত হয়তো জেলা প্রশাসক নেবেন। তো এখন পর্যন্ত আমরা রাজশাহীতে যেটা দেখেছি যে রাজশাহীতে কারফিউ যে 10টা থেকে 5টা পর্যন্ত যে শিথিলতা সেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে। সেই সাথে যে নাশকতা চলেছিল সেই নাশকতা ঘটনায় এখন পর্যন্ত 7টি মামলায় 800 জনকে আসামি করা হয়েছে এবং 128 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজশাহী এর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে পুরো রাজশাহী জুড়েই কিন্তু র্যাব পুলিশের তাদের যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সেই সাথে কেউ নাশকতা করার চেষ্টা করতে পারে বা নাশকতাকারীদের তাদের যে এর আগে যে ঘটিয়েছিল তাদের কিন্তু ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধী যারা তাদেরকে আসলে সঠিকভাবে চিহ্নিত করাটা আসলে জরুরি। ধন্যবাদ। মোস্তাফিজুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে। রাজধানী সহ সারা দেশে শিগগিরই চলমান পরিস্থিতির আরও উত্তরণ হবে, মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবে। সকালে বাগেরহাটের মোংলা বন্দরে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এ সময় তিনি চলমান পরিস্থিতিতে মোংলা ও পায়রা বন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ও নৌবাহিনীর কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী মোতায়েনের পর পরিস্থিতির উন্নতি হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় বেগবান হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখা এবং যে কোনো নাশকতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নৌবাহিনী কাজ করছে বলে জানান নৌপ্রধান। জনসাধারণের সহযোগিতা পেলে, মিডিয়ার সহযোগিতা পেলে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ একত্রিতভাবে কাজ করে খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হব এবং আমাদের জনগণ তাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে যেতে পারবে, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় বেগবান হবে। চট্টগ্রামে নাশকতার ঘটনায় চিহ্নিত শিবির ক্যাডার ও ছাত্রদল নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করে বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সরকারি সম্পদ ধ্বংস পরিকল্পনার ভয়ানক তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই পুলিশের ওপর হামলার নির্দেশনা দেন চট্টগ্রামের শিবির কর্মী আনাসুদ্দিন চৌধুরী। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিভাগের এই শিক্ষার্থী গত 18 জুলাই বহদ্দারহাটে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত ছিলেন। ছাত্র আন্দোলনকে পুঁজি করে সেদিন চাঁদগাঁও থানা ও পুলিশ বক্সেও আগুন দেয়া হয়। সেদিন বহদ্দারহাটে সক্রিয় ছিলেন মহসিন কলেজ ছাত্রদলের সহসভাপতি আব্দুল আলী রাব্বি। নিজের মুঠোফোনে ভিডিও চিত্রও ধারণ করেন তিনি। আগুন জ্বালানোর নির্দেশনার পাশাপাশি বেশ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুরে নেতৃত্ব দেন। পুলিশ বলছে 2013 সালে সহিংসতায় যুক্তরা এবারও সক্রিয় ছিল। পরিকল্পনাই ছিল আইন শৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলা। এই একই গোষ্ঠী 2013-14 সালে তারা বিভিন্ন ধরনের অগ্নি সন্ত্রাস করেছে, নাশকতামূলক কার্যক্রম করেছে। অনেকে আছে ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু তারা আদালত থেকে জামিন পেয়ে আবার একই ধরনের কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত হচ্ছে। ছাত্র আন্দোলনের আড়ালে রাষ্ট্রের ক্ষতি করতেই নাশকতা চালানো হয় বলে প্রমাণ পেয়েছে পুলিশ। রাজনৈতিকভাবে সম্পৃক্ত
বিশেষ করে বিএনপি এবং জামাত শিবিরের বিভিন্ন নেতাকর্মীগণ এই নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন আমরা পর্যায়ক্রমে তথ্য পাচ্ছি এবং তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। আরও যাদেরকে আমরা শনাক্ত করেছি তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। নগর জুড়ে নাশকতার ঘটনায় 16টি মামলায় আসামি প্রায় 36,000, গ্রেফতার হয়েছে 373 জন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, কারফিউ চলছে এবং শিথিল আছে, সার্বিক পরিস্থিতি জানবো চট্টগ্রামের, এবং তার পাশাপাশি চট্টগ্রামের নাশকতার ঘটনায় চিহ্নিত যেই ক্যাডার এবং ছাত্রদল নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের কতজনকে আসলে গ্রেফতার করা গেছে? এখনো পর্যন্ত চট্টগ্রামে এই সাম্প্রতিক যে নাশকতার ঘটনা তাতে আমরা 16টির মতো মামলা হয়েছে এবং চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগর মিলিয়ে অন্তত 750 মতো গ্রেফতার আছে। এবং এক্ষেত্রে একটু আগের খবরও আমরা যেমনটা দেখছিলাম যে বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইল ফোনের ফুটেজ, এই সমস্ত কিছু বিশ্লেষণ করেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা কারা এই নাশকতা বা এই ধরনের সংঘাতকে উস্কে দিয়েছেন, কারা এই সংঘাতের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, এই বিষয়গুলো পূর্ণাঙ্গ রূপে খতিয়ে দেখা হচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা আসলে মূলত ঘটনার পেছনে কারা কলকাতি মেরেছেন সেই বিষয়গুলো এখন উদ্ঘাটন করার চেষ্টা করছেন। আর আজকের পরিস্থিতি যদি বলি, ইতিমধ্যে আমরা লালখান বাজার মোড়ে আছি এবং আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যানবাহনের বেশ ভালো একটি ভিড় আছে এবং রাস্তাঘাটে আজকে অফিস খোলা, এবং এর বাইরে আমরা দেখেছি যে কলকারখানাও খোলা গত 2 দিন ধরে। এবং স্বভাবত এই সমস্ত এলাকায় একটি সাধারণ মানুষজনের বেশ যাতায়াত আছে এবং গণপরিবহনের সংখ্যা রাস্তাঘাটে কিন্তু বেশ ভালো উপস্থিতি রয়েছে এবং চট্টগ্রাম থেকে দূরপাল্লার যে বাস চলাচল সেটিও স্বাভাবিক হয়েছে। আর আজকে আমরা অবশ্য দেখেছি চট্টগ্রামের যে বন্দর সংশ্লিষ্ট যে সড়কগুলো আছে, বিশেষ করে পোস্টার এক্সচেঞ্জ রোড, সিডিএ এভিনিউ, এই সমস্ত সড়কে কিন্তু পণ্যবাহী ট্রাকের একেবারে বেশ ভালো একটি জট আমরা লক্ষ্য করেছি। কারণ গত কয়েকদিন ধরে বন্দর থেকে যে পণ্য পরিবহনের এক ধরনের স্থবিরতা ছিল, সেটি কেটে দেওয়ার পরে এখন কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে প্রচুর পরিমাণে পণ্য আমদানি রপ্তানিকারকরা তারা সংশ্লিষ্ট তাদের যে গন্তব্য সেখানে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ ছাড় করিয়ে নিয়ে যাচ্ছেন। এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টম হাউসও কিন্তু এই আমদানি করা পণ্য যাতে সহজে ডেলিভারি দেওয়া যায় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এর ভিতরে আজকে চট্টগ্রাম বন্দরের নৌ পরিবহন প্রতিমন্ত্রী তিনি এসেছিলেন, তিনিও যেটি বলেছেন যে ব্যবসা বাণিজ্যে যাতে কোনো রকমের সমস্যা না হয়, বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্যে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সেজন্য চট্টগ্রাম বন্দর সাথে সাথে চট্টগ্রাম কাস্টমসের পক্ষ থেকে একেবারে একটি বলা যায় যে বিশেষ ব্যবস্থাপনা ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ চলবে বলে তিনি জানিয়েছেন। এবং গত কয়েকদিন ধরে যে চট্টগ্রাম বন্দরে পণ্য থাকার কারণে যে ড্যামারেজ বা মাসুল ইতিমধ্যে জমা হয়েছে, সেটি ব্যবসায়ীরা চাইলে আবেদনের প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয়ে যদি আবেদন করে তাহলে তারা হয়তো সেটি সেই মাসুল মাফ করে দেওয়া বা জরিমানা মওকুফ করে দেওয়ার একটি উদ্যোগ তারা ভাবতে পারেন। জি অনুপম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী অনুপম শীল। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া নির্বাহী সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি সমগ্র বাংলাদেশে। শুরুতেই যদি আমরা আলোচনায় প্রথমেই যদি চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে বলি, যে চট্টগ্রামে নাশকতার ক্ষেত্রে শিবির ক্যাডার এবং যারা ছাত্রদল নেতারা আছে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং তাদেরকে আস্তে আস্তে গ্রেফতার করাও শুরু হয়েছে। তারা যে আসলে ছাত্রদের এই আন্দোলনকে পুঁজি করে যেই নাশকতাটা চালালো, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? দেখুন, যে জিনিসটা যে ফুটেজ বা যার ভিত্তিতে পুলিশ এটি বলছেন সেটি কিন্তু পুলিশের দাবি, ঠিক আছে, যে তারা এই কাজটি করেছে। এবং আমরাও কেন সবাই এটা মোটামুটি জানে যে ছাত্ররা যে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করেছিল সেটা তৃতীয় কোনো পক্ষ হাইজ্যাক করে নিয়ে গেছে। সুতরাং একটা কাকতালীয় হলেও একটা মিল কিন্তু এইখানে আছে। দুই হচ্ছে, এখন যেটা সবচেয়ে বেশি প্রত্যাশিত যে এই এদের চিহ্নিত করার জন্য আমাদের কাছে বা পুলিশের কাছে সবচেয়ে বড় এভিডেন্স কিন্তু সিসিটিভির ফুটেজ। শুধু যেটা আক্রান্ত ভবন বা কোনো জায়গায় যেসব জায়গায় সহিংসতা হয়েছে, এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন থেকে শুরু করে সব জায়গায় শহর জুড়ে এমনকি গ্রাম অঞ্চলে পর্যন্ত কিন্তু সিসিটিভির ফুটেজ
আপনার আছে, ফলে সেটা দেখে কিন্তু মানে সহজেই শনাক্ত করা সম্ভব, যেটা আমরা বিটিভি আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু দেখেছি যে লোকগুলো কারা এবং কি স্পষ্ট চেনা যাচ্ছে যে কারা ভাঙচুর করছে, ফলে একটা প্রমাণ আছে। 2 নম্বর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকেই নানাভাবে নানা পোস্ট দিয়ে উস্কানি দেয়া হোক বা দেওয়া হোক, সেক্ষেত্রে চিহ্নিত করার সুযোগ কিন্তু পুলিশের আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুলিশকে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু তদন্ত করতে হবে, যাতে আদালতে তাদের পেশ করার পর পুলিশ যখন তাদের তদন্ত প্রতিবেদন পেশ করবে তাতে যেন তাদের শাস্তি, যারা দুষ্কৃতিকারী এর সঙ্গে জড়িত, সে যেই হোক, শিবির ক্যাডার, ছাত্রদল, যেই হোক না কেন, তার শাস্তি যেন নিশ্চিত করা যায়। কারণ মানুষ চায় যে এই শাস্তি, এই একবার যেটা ঘটেছে এইটা যেন বারবার ফিরে না আসে। এইটাকে যদি নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে একেবারে মানে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে অবশ্যই, এবং যাতে করে জনগণের নিরাপত্তাটা নিশ্চিত হয়, সেটাও আসলে অনেক বড়। এটা যদি সবাই ছাড়া পেয়ে যায় তাহলে বারবার ঘটতে থাকবে, বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আমরা যদি একটু শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলি, আমরা জানি যে 4টি জেলা বাদে বাকি জেলাগুলোতে প্রাইমারি স্কুলগুলো খুলে দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে আসলে এই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক মনে করছেন, এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক থাকবে কিনা স্কুলে যাওয়ার ক্ষেত্রে, কি মনে হয়? দেখুন, আন্দোলনটা হচ্ছে শিক্ষার্থীদের, ঠিক আছে, সেই শিক্ষার্থীদের কাছ থেকে আরেকজনের কাছে চলে গেছে। কিন্তু আপনি যদি দেখেন যে ঢাকা এবং তার আশপাশের 3টি জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী বাদে অন্য জেলাগুলোতে কিন্তু সেইভাবে সেই মাত্রায় কিন্তু সহিংসতা ছড়ায়নি, এবং কিছু যেটা হয়েছে তাকে পরে কিন্তু সেখানে স্বাভাবিকতাও ফিরে এসেছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। এই দ্রুততার সঙ্গে ফেরার কারণে আপনি ঢাকায় যখন 2 ঘন্টা বা 4 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে, অন্য জায়গায় তখন 6 ঘন্টা 7 ঘন্টা শিথিল করা হয়েছে। আজকেও কোথাও কোথাও সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। ফলে ধীরে ধীরে কিন্তু অন্য জেলাগুলো, বাকি যে 60টি জেলা আছে, সেখানে কিন্তু স্বাভাবিক জীবনযাপন, এবং দূরবর্তী বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের সহকর্মীরাই যে খবর দিচ্ছিলেন তাতে কিন্তু সেখানে কিন্তু স্বাভাবিক জীবন, এবং তারা কিন্তু দিচ্ছিলেন একদম শহরে, মানে সদর, মানে মহানগর অথবা সদরের, এর বাইরে কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আমরা অনেক জায়গায় কথা বলেছি। ফলে শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেওয়ার হয় তো আমার মনে হয় যে এরকম জায়গা থেকে যেখানে নিরাপত্তা নিশ্চিত, প্রথম একটি শিশু বা যেই স্কুলে যাক না কেন, সেক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিত করেই তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। তার আগে কোনোভাবেই এটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও কিন্তু একটা দাবি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলার আগেও কিন্তু সবচেয়ে বড় জিনিস যে আমাদের এইচএসসি পরীক্ষা, সেখানে 10 লাখের বেশি শিক্ষার্থী এর সঙ্গে যুক্ত, তাদের পরীক্ষা মাঝপথে থেমে গেছে, আরও 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে তাদের পরীক্ষা। তো তাদের পরীক্ষাটা শেষ করাটা খুবই জরুরি, কারণ এই যে তাদের পরীক্ষার মধ্যে যে ছন্দপতন ঘটলো, এই ছন্দপতন আর দীর্ঘায়িত করতে দেওয়া যাবে না। কারণ মানুষ বা এই ছাত্ররা যারা 18-র নিচে বয়স, এরা পড়তে পড়তে একটা জায়গায় প্রস্তুতি ছিল, মাঝখানে ছন্দপতন হয়, এদের প্রস্তুতিতেও কিন্তু ঘাটতি পড়বে। আর এটা তাদের জীবনের একটা সম্পদ, যে কোথায় তার মানে পরবর্তী শিক্ষা জীবন বাঁক নেবে সেটা কিন্তু এইচএসসিতেই ঠিক হয়। ফলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে মানে মনে রাখতে হবে, বা সরকারকে মনে রাখতে হবে যে যত সম্ভব দ্রুততম সময়ে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করা, এবং তাদের সঠিকভাবে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করে তারপরে আসলে অবশ্যই এই নিরাপত্তা নিশ্চিত তো প্রাথমিক, মানে মৌলিক শর্ত হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আবারও আলোচনায় ফিরবো। আমাদের হাতে আরও কিছু সংবাদ আছে, আমরা দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল সহ বিভিন্ন হলে অগ্নিসন্ত্রাসের ঘটনায় শিক্ষার্থীরা নয়, বহিরাগত দুর্বৃত্তরা জড়িত বলে মনে করছে কর্তৃপক্ষ। এতে অন্তত 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছে তারা। ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে রাবি প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে তাণ্ডবে জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। 16 জুলাই দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তাদের মধ্যে থাকা একটি গ্রুপ তাণ্ডব চালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সহ বেশ কয়েকটি হলে। পুড়িয়ে দেওয়া হয় 30টি মোটরসাইকেল। প্রতিষ্ঠার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এমন আগুন সন্ত্রাসের ঘটনা আর ঘটেনি। বঙ্গবন্ধু নামের এই হলে বা প্রতিষ্ঠানে ছাত্ররা যে আক্রমণ করতে পারে, এটা আমার কখনোই বিশ্বাস হতে পারে না। এটা দুর্বৃত্তকারী হিসাবে তারা এই হলে আক্রমণ করছে।
উপাচার্য বলছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত অনুপ্রবেশ ছিল, আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে তারা। যে কোনো সমস্যায় বহিরাগতদের অনুপ্রবেশ, সেই জিনিসটা এবারও আমরা লক্ষ্য করেছি। এবং যে ভাঙচুর এবং তালা ভেঙে অনুপ্রবেশ করা আপনারা দেখেছেন, তাদের হাতে পেট্রোল ছিল, এই ধরনের কাজ কিন্তু সব বহিরাগতদেরই করা। র্যাব বলছে, তাণ্ডব চলাকালে সিসি ক্যামেরাও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তৃতীয় কোনো পক্ষের অনুপ্রবেশ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা সহ সার্ভার সহ চুরি হয়েছে, ভাঙচুর হয়েছে। তো এই সকল প্রতিবন্ধকতাকে মাথায় রেখে আমরা আসলে এখনো সিদ্ধান্ত উপনীত হতে পারিনি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই স্পেসিফিক ঘটনাটি আসলে কারা ঘটেছে। তবে আমাদের অভিযান চলমান রয়েছে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে রাবি প্রশাসন। তাদের 8 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নরসিংদী কারাগার থেকে পলাতক আরেক জঙ্গি ফারুক আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে 2 নারী জঙ্গি সহ 3 জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতার ফারুক আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব 11 সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সোনারগাঁওয়ের প্রেমের বাজার থেকে জঙ্গি ফারুককে গ্রেফতার করা হয়। নরসিংদী কারাগারে 28 মাস ধরে বন্দী ছিল ফারুক। কারাগারের 4 নং সেলে আরও 3 জঙ্গি হিজবুল্লাহ, আব্দুল আলিম ও মঈনুদ্দিনের সাথে থাকত সে। 19 জুলাই কারাগারে হামলা চালিয়ে ফারুক আহমেদ সহ 9 জঙ্গি সদস্যকে বের করে নেওয়া হয়। এছাড়া পালিয়ে যাওয়া 826 কয়েদির মধ্যে 348 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ফারুক কারাগারের 4 নম্বর সেলে থাকতো এবং তার সাথে আনসারুল্লাহ বাংলা টিমের আরও 3 জন জঙ্গি সদস্য যথাক্রমে হিজবুল্লাহ, আব্দুল আলিম এবং মাইনুদ্দিন তারা একই সেলে অবস্থান করেছেন। গ্রেফতারকৃত আসামি আরও জানান যে কারাগারে প্রতিদিনের মতোই বিকাল 4টা থেকে 5টা 1 ঘন্টার সময় তাদের চিত্ত বিনোদনের জন্য সেল থেকে বাইরে ছেড়ে দেওয়া হতো এবং তারা বাইরে হাঁটাচলা করতেন। এবং এরকম সময় বিকাল আনুমানিক 4:30টায় আক্রমণের ঘটনাটি ঘটে। দর্শক, আপনারা যেমনটি জানেন, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া নির্বাহী সম্পাদক সেলিম খান। সেলিম খান, আমরা যেমনটি শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে, নরসিংদী কারাগার থেকে যেই 826 জন কয়েদি পালিয়ে গেছেন এবং তার মধ্যে কিন্তু 9 জন জঙ্গি ছিলেন যাদেরকে বের করে নিয়ে যাওয়া হয় এবং 3 জনকে এর মধ্যে গ্রেফতার করা গেছে। এটা কিন্তু একটা ভয়াবহ ঘটনা এবং পরবর্তীতে আসলে এটার কি প্রভাব পড়তে পারে এবং আমাদের জন্য পরিস্থিতি আসলে কতটা শঙ্কাজনক হতে পারে? এটি অত্যন্ত আশঙ্কার ঘটনা। যে বলা হয়ে থাকে যে কারাগার বা পুলিশের হেফাজতে যখন কোনো ব্যক্তি থাকেন তিনি সবচেয়ে সেফেস্ট, তারা রাষ্ট্রের কাস্টডিতে থাকেন। ফলে রাষ্ট্রের হেফাজতে যখন থাকেন তখন একজন মানুষের নিরাপত্তা, সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করা হয় সেখানে। তো এই নরসিংদীর ঘটনায় আমরা দেখলাম যে পুরো জিনিসটাই একটা ম্যাসাকার করে দিল। একটা বিপুল সংখ্যক দুষ্কৃতকারী তাদের পূর্ব পরিকল্পনা নিয়ে, পরিকল্পনাটা বলছি এই কারণে যে কিভাবে পরিকল্পনা করা হলো যে প্রথমে কারাগারের যারা রক্ষী তাদের বাড়িতে, যারা যে আশপাশের কোয়ার্টারে থাকতেন, বাসায় থাকতেন, সেখানে আগুন দেওয়া হলো তাদের বাড়িতে। তারা তখন ব্যস্ত হয়ে গেলেন তাদের স্বজনদের বাঁচাবেন কিভাবে এই ইয়েতে। এরপরে ফাঁকা হয়ে গেল, তারা গেট ভাঙলেন, করলেন। এর মধ্যে তারা কিন্তু বেছে বেছে জঙ্গি যারা তাদেরকে তারা পালাতে সাহায্য করেন। অনেক অপরাধী যারা এমনি সাধারণ অপরাধে কারাগারে বন্দী ছিলেন তাদের অনেকে বেরোতে অস্বীকার করছিলেন। তখন তারা করেছেন যেটা আমি পত্রপত্রিকায় পড়েছি, যে তারা ওই কক্ষগুলোতে আগুন ধরিয়ে দিয়েছেন। আগুন ধরিয়ে দিলে তখন একজন লোকের পক্ষে কিন্তু আর ওইখানে টিকে থাকা সম্ভব না। কেন ওরা যে পালিয়ে গেল এর প্রমাণ হচ্ছে যে এই কারণে পালানোর কারণেই কিন্তু বহু যারা পালিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু থানায় এসেছেন, ওই কারাগারের সামনে এসেছেন, আদালতে গেছেন যে তারা আত্মসমর্পণ করতে চান, কারণ তারা এক প্রকার পালাতে বাধ্য হয়েছিলেন। তো এই ক্ষেত্রে মনে হয় যে যাদের ব্যর্থতা এই জেলের মধ্যে মানুষের নিরাপত্তা দিতে না পারা, এটা একটি ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনা কোনোভাবেই বরদাস্ত আমি সেলিম খান আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে কারাগারের মতো একটা জায়গায় যদি পূর্ব পরিকল্পিতভাবে যদি এই ধরনের একটা ঘটনা ঘটানো যায়, সেক্ষেত্রে আসলে সতর্কতামূলক কি ব্যবস্থা পরবর্তীতে নেওয়া উচিত? কারণ এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ঘটনা যেটা ঘটেছে। প্রথম কথা, এই ঘটনাটি ঘটলো কেন সেটা দেখা, ঠিক আছে?
এটা একমাত্র যারা কারাগারের দায়িত্বে আছেন, নিরাপত্তা বাহিনী আছে, তারাই একমাত্র বলতে পারবেন যে তাদের কোন কোন জায়গায় ঘাটতি ছিল। যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারছি যে কোথায় ঘাটতি তো ছিলই, সেখানে তাদের কল্পনারও বাইরে ছিল যে এই ধরনের একটা হামলা হতে পারে বা বড় ধরনের হামলা হলে কিভাবে মানে একটা জেলা কারাগারকে কিভাবে রক্ষা করতে হয় সেই ধরনের কোনো পরিকল্পনা তাদের ছিল না। কারণ মবটা ছিল ৩,০০০-এর বেশি লোক একসঙ্গে এই আক্রমণটা চালিয়েছে। ফলে কারারক্ষীদের পক্ষেও খুব কঠিন ছিল জিনিসটা সামলানোর। এবং দেখেন কতটা পরিকল্পনা, যে তাদের বাসায় আগুন দেওয়া হলো যারা আশপাশে, ফলে তারা চলে গেল হচ্ছে যে নিজের পরিবারের লোকজনকে রক্ষায়। এরপরে তারা একের পর এক গেট ভাঙলো, ভেতরে যারা ছিল অনেকেই হয়তো বেরোতে অস্বীকার করলো, তাদের ভেতরে কক্ষগুলোতে একের পর এক আগুন দেওয়া হলো। আপনার ছিল কিন্তু ১২০০-র বেশি, পালিয়েছেন ৮২৬ জন, তার মানে আরও ৩-৪০০ যারা ছিলেন তারা কিন্তু পালাননি। ফলে যারা কেউ পালাতে বাধ্য হয়েছেন আর কেউ পালিয়েছেন নিজের জন্যে, অনেকেই কিন্তু জানতেন যে পালালে তার শাস্তি আরও বাড়বে। ফলে আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে কারাগার একটি নিরাপদ জায়গা, এই নিরাপদ জায়গায় যদি রাষ্ট্র তাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে এটা রাষ্ট্রের জন্য বড় ব্যর্থতা, দেশের জন্য বড় ব্যর্থতা, এবং সেটা অনেক বেশি ভয়াবহ সবার জন্য। যেটা আমাদের সবচেয়ে বড় মানে দুঃখজনক অভিজ্ঞতা হয়েছে যে আমাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে ৪ জাতীয় নেতাকে মারার মধ্য দিয়ে। আমরা যদি একটু অন্য প্রসঙ্গে যাই, আমরা জানি যে বিদ্যমান পরিস্থিতিতে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক লোকসান হয়ে গেছে, এবং এখন কিছুটা কর্মচাঞ্চল্য ফিরে এসেছে, কাজের মধ্যে যেহেতু অফিস খুলে গেছে, সবকিছু মিলিয়ে আসলে তাদের এই লোকসান পুষিয়ে নিতে আসলে বেগ পেতে অবশ্যই হবে। সেক্ষেত্রে আসলে তাদের মানে ক্ষতিটা আসলে কিভাবে তারা পুষিয়ে নিতে পারবে? তাদের ক্ষতি, যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি মানে যেহেতু মানে গ্রাম পর্যায়ে যারা কৃষক মানে উৎপাদক, তাদের যে ক্ষতি হয়ে গেছে এটা পোষানো কোনোভাবেই আর সম্ভব না। কারণ শ্রমজীবী মানুষের তো যারা প্রতিদিন, কিন্তু উৎপাদক যারা, যেরকম ধরেন যিনি চাষ করেন, যে সবজি চাষ, সবজি আপনি বেশি দিন তো রাখতে পারবেন না, আপনাকে পাঠাতেই হবে। আপনি মুরগি, ইভেন মুরগি, ডিম এগুলো রাখতে পারবেন না। আমরা দেখেছি যে সিরাজগঞ্জে যারা দুগ্ধ উৎপাদক, যারা গরু পোষেন বা তাদের অনেক গরু আছে, তারা দুধ ফেলে দিচ্ছেন, এমনকি লোক নিচ্ছে না, কে খাবে? কেউ তো অনেকে সিরাজগঞ্জের যারা এই পশুপালন দপ্তরের আছেন, তারা বলছিলেন যে আমরা কৃষকদের মানে ওই গরু যারা পালন করেন তাদের পরামর্শ দিয়েছি যে দুধটাকে পনির বা ছানা বা অন্য কোনো ফরম্যাটে বানিয়ে, কিন্তু এটা কি একদিনে সম্ভব? তারা এই যে সরবরাহ একটা চেন, এই চেনটাকে আমরা 6 দিনে পুরো ভেঙে তছনছ করে দিলাম। তাতে একদিকে যারা ধরেন শহর, আমরা যারা ঢাকায় থাকি বা অন্য শহরে থাকেন, তারা যেরকম জিনিস থেকে তারা উচ্চ মূল্যে কিনতে বাধ্য হলেন, আবার অন্যরা তাদের জিনিসটা বিক্রি করতে পারলেন না, ফলে তারা বিপুল ক্ষতির সম্মুখীন হলেন। সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অগ্নিসন্ত্রাসীরা পুলিশের পোশাক পরে সাধারণ ছাত্রদের ওপর গুলি চালিয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাত্রদের আন্দোলনে শুরুতে সর্বাত্মকভাবে পাশে থাকার কথা বলে সহিংসতা সৃষ্টি করেছেন, পরে আবার আন্দোলনে নেই বলে অভিনয় করছেন। ছাত্রদের আন্দোলন যখন সরকারের সাথে আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে সমাধানের পথে যাচ্ছিল, তখনই বিএনপি ও জামাত শিবির পুরো আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বিভিন্ন জায়গায় হামলা করা হলো, এমনকি পুলিশের ড্রেস পরে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরেও সেদিনকে নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে দোষ চাপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। দেশের অন্যতম বড় চালের মোকাম দিনাজপুর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে চাল সরবরাহ। মঙ্গলবার রাতেই দিনাজপুর থেকে দেশের বিভিন্ন স্থানে চাল সরবরাহ শুরু হয়। পুরোদমে উৎপাদন থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করতে কোনো সমস্যা হচ্ছে না, জানিয়েছেন মিল মালিকেরা। কোটা আন্দোলনের কারণে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সহিংসতার মধ্যে আটকে যায় দিনাজপুর থেকে চাল সরবরাহ। তবে এখন আটকে যাওয়া অর্ডারে চাল সরবরাহে ব্যস্ত মিল মালিকরা। প্রশাসনের সহায়তায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে সরবরাহ। 2 দিনে ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় 350 ট্রাক চাল পাঠানো হয়। যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাংক বন্ধ থাকায় সরবরাহ করা যাচ্ছিল না চাল। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় দুশ্চিন্তা কমেছে মিল মালিকদের। দিনাজপুরের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক,
এখন গাড়ি ঘোড়া যাওয়া আসা করতেছে, ধানের গাড়ি আসতেছে, ধান লোড আনলোড, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে চাল আমরা ডেলিভারি করছি। কোনো রকম চাল পাঠায় নাই, তাদেরও রিসিভ হয়নি। এর ফলশ্রুতিতে হয়েছে কি, যে সকল খুচরা দোকানদাররা ছিল তারা আড়তদার থেকে চাল না নেওয়ার কারণে তাদের কাছে যে 2 বস্তা 3 বস্তা ছিল এটা কেজি প্রতি 1-2 টাকা করে বাড়তি বিক্রি করেছে। চালকলগুলো পুরোদমে চালু থাকায় উৎপাদনে কোনো প্রভাব পড়েনি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হলে দাম বাড়ানোরও কোনো অজুহাত দিতে পারবেন না বিক্রেতারা। যেহেতু ব্যাংকিং ট্রানজ্যাকশন শুরু হয়েছে এবং কারফিউ শিথিল হয়েছে, তো দিনাজপুর থেকে এখন ঢাকা সহ সারা দেশে চালের সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে। আর এই বিষয়টি আমাদের জেলা খাদ্য বিভাগ, জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এটা মনিটরিং করছি। দেশে 30% সরু চালের যোগান আসে দিনাজপুর থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাশকতা সহিংসতা নিয়ে ভুল বার্তা দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তবে দ্রুত অফিস কারখানায় কর্মচাঞ্চল্য ফেরায় বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা নেই বলেও জানান তিনি। রাজধানীতে আইএফআইসি ব্যাংকের এক অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা 1 আসনের এই সংসদ সদস্য। দেশে কয়েকদিনের সহিংসতা নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল, সেতু ভবন, বিটিবি ভবন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান আর অবকাঠামো। সহিংসতার জেরে স্থবির হয়ে পড়ে অর্থনীতি, ব্যাহত হয় উৎপাদন, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা। এ পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীদের কাছে একতরফাভাবে ভুল বার্তা তুলে ধরে আন্তর্জাতিক গণমাধ্যম, যা দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যেহেতু একতরফা খবর পেয়েছে, সেখান থেকে আমাদের ইমেজের সাংঘাতিক একটা ক্ষতি করা হয়েছে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এখন কিন্তু ইন্টারনেটটা অনেকটা আমরা মেরামত করতে পেরেছি, এখন চলে এসছে। এখন আমরা কিন্তু আস্তে আস্তে আপনি দেখেছেন যে আমাদের সাইড অফ দ্য স্টোরিটাও এখন কিন্তু চলে এসছে। তবে সাময়িক এ ক্ষতি দ্রুত কাটিয়ে উঠবে দেশ। অফিস, ব্যাংক, কলকারখানায় আবারও কর্মচাঞ্চল্য ফেরায় অর্থনীতির চাকাও পুরোপুরি সচল হচ্ছে। আমার অর্থনীতির ভিত্তিটা খুবই শক্ত আছে। এটা একটা সাময়িকভাবে তারা কিন্তু বিনিয়োগ নিয়ে নিশ্চয়ই তারা দেখতে চাইবে যে আমরা কিভাবে এটাকে ডিল করতেছি, কিভাবে আমরা রিকভার করতেছি, সেগুলি তারা দেখবে। কিন্তু আমি যেটা বললাম, সব কিছুর জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আমাদেরকে আসল সত্যটা বের করতে হবে। এর আগে রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন করেন সালমান এফ রহমান। এর মধ্য দিয়ে দেশের 1400-র বেশি শাখা উপশাখায় চালু হলো এ সেবা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের চলমান সংকটের কারণে খাগড়াছড়ির পর্যটন খাতে ধস নেমেছে। আগাম বুকিং বাতিল করেছেন অনেক পর্যটক। এতে লোকসানের শঙ্কায় পর্যটন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক হলে সংকট কাটিয়ে ওঠার আশা তাদের। সারা বছর মুখর থাকলেও বর্তমানে পর্যটক শূন্য খাগড়াছড়ি। জেলার প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ প্রতিটি কেন্দ্রে নেই পর্যটক। চলমান সংকটের কারণে বুকিং বাতিল করেছেন অনেকে। এতে লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। আতঙ্কে ছিল, টুরিস্টরা আসতে পারেনি, সব বুকিং ক্যান্সেল করা হয়েছে। চলমান পরিস্থিতিতে আমাদের হোটেলে পর্যটক বলতে একবারে নাই। পরিস্থিতি স্বাভাবিক হলেই লোকসান কমবে বলে জানান সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক হতে চলছে, আশা করি সামনের দিকে পর্যটকরা আসবে এবং যে ক্ষতি হয়েছে হোটেল মোটেলগুলা, সেই ক্ষতি পোষায় উঠবে বলে আমি মনে করছি। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছেন টুরিস্ট পুলিশ। খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি এবং সিভিল টিমে আমাদের সদস্যরা বিভিন্ন স্পটে আছে এবং আগত পর্যটকদের নিরাপত্তায় আমরা আশা করছি যে আমরা সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দিতে পারবো। গত কয়েকদিনে খাগড়াছড়ির পর্যটন খাতে ক্ষতি 1 কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, এই বিষয়ে আরো কথা বলবো। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সেলিম খান।
সেলিম খান, আমরা খাগড়াছড়ির অবস্থা জানছিলাম, সেখানে কিন্তু একটা ব্যাপক ধস নেমেছে পর্যটন খাতে। পর্যটকরা কিন্তু বুকিংও বন্ধ করে দিচ্ছে। সেক্ষেত্রে আসলে তাদের নিরাপত্তার ক্ষেত্রে আসলে কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, একটি মানে ঘটনা, এই ধরনের সহিংসতা বা মানে কি বলবো, অস্বাভাবিক পরিস্থিতির মানে ব্যাপকতা কত জায়গায় হতে পারে তার একটা বড় প্রমাণ কিন্তু আমরা খাগড়াছড়ির ইয়েতে দেখলাম। শুধু খাগড়াছড়ি না, এই দৃশ্য কিন্তু সর্বত্র, যেখানেই পর্যটন বা পর্যটকদের যাওয়ার কথা ছিল, বহু লোক, নিশ্চয়ই কক্সবাজার হতে পারে, সিলেট হতে পারে, উত্তরাঞ্চলের জেলা হতে পারে, খুলনা হতে পারে, সারা দেশের ইয়ে কিন্তু বাতিল হয়ে গেছে। কারণ কোনো যান চলাচল ছিল না। যান চলাচল, যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে এটি হবে। এটি ক্ষতির একটি দিক। কলকারখানা সব বন্ধ ছিল, ফলে উৎপাদন ব্যবস্থা বন্ধ ছিল। যে শ্রমিকরা মানে ডেলি লেবার হিসাবে পয়সা পান, তাদের কিন্তু তারা এই কদিন কিন্তু পয়সা তারা পাবেন না। মানে এর মধ্যে একটি বিষয়ে শুধুমাত্র যদি আমি দেখি ইতিবাচক, সেটা হচ্ছে যে গ্রাম বা মফস্বল এলাকায় যেন কৃষির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু কোনোদিন বিশ্রাম বা আটকে যাননি। আমরা দেখলাম যে দিনাজপুরের চালের মোকামগুলো কিন্তু অব্যাহত ছিল। কিন্তু যে জিনিসটা আপনি এর আগে মানে প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা যেটা বললেন, শিল্প উপদেষ্টা যেটা বললেন, সেটি কিন্তু যে এর কারণে কিন্তু আমাদের যে দেশের ইমেজ বেসরকারি মানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য, তার জন্য কিছুটা হলেও ঘা খাবে। কারণ বিদেশি বিনিয়োগকারীরা সবসময় যে জিনিসটি দেখেন সেই জিনিসটা হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি বা রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা যদি ধাক্কা খায় তাহলে তাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে বিষয়টা কিন্তু ধাক্কা খায়। তো এই ইয়েটা কত তাড়াতাড়ি এবং কিভাবে কাটিয়ে উঠছে সরকার। শুধু বিনিয়োগকারী না, আমরা বলতে পারি যে বিদেশি পর্যটক যারা আছে তারাও কিন্তু, বিদেশি পর্যটক তো মানে, আর বিদেশি পর্যটক আজকে না আসলে কালকে আসতে পারেন, কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা যদি একবার আস্থা হারান তাদেরকে ফিরিয়ে আনাটা, কারণ একজন বিদেশি বিনিয়োগকারী যখন এখানে বিনিয়োগ করবেন তখন তার সঙ্গে আরও 500 মানুষ সেই কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন। ফলে বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেখানে অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে আরও বেশি করে। তো এত বড় মানে আমাদের যে এই ক্ষতি, গত এক সপ্তাহে যে ক্ষতিটা হলো, আমি আশা করি যে সারা দেশের মানুষ এটা বুঝতে পারবে যে এই ক্ষতি যাতে ভবিষ্যতে না হয় সেজন্য মানুষেরও সচেতনতা একটা শুধু জরুরি। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এককভাবে কোনো দিনও কিছু করা সম্ভব না। এর একটা রাজনৈতিক সমাধান এবং মানে সাধারণ মানুষকেও এর সঙ্গে যুক্ত থাকতে হবে। অবশ্যই। সেলিম খান, আপনাকে অনেক ধন্যবাদ। 4টি কম্পিউটারে চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম চালু রাখা হয়েছে। মঙ্গলবার প্রথম দিনেই 50 ভাগ শুল্কায়ন করতে পেরেছেন বলে জানান কাস্টমস কর্মকর্তারা। তবে তা যথেষ্ট নয় বলে দাবি ব্যবসায়ীদের। তারা বলছেন নথি জমা দিতে না পারায় আটকে যাচ্ছে শুল্কায়ন প্রক্রিয়া। শুল্কায়ন বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে তৈরি হয়েছে কন্টেইনার জট। ইন্টারনেট সেবা না থাকায় গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের শুল্কায়ন পণ্য খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দরে তৈরি হয় কন্টেইনার জট। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিশেষ ব্যবস্থায় C&F এজেন্টদের জন্য 4টি কম্পিউটারে ইন্টারনেট ব্যবস্থা করে চট্টগ্রাম কাস্টমস। তাদের দাবি প্রথম দিনেই 50 ভাগ শুল্কায়ন করতে পেরেছেন তারা। 21 এবং 22 তারিখে আমরা পুরোপুরি ম্যানুয়ালি করেছি। গতকালকে আমরা একটা বিশেষ ব্যবস্থাপনায় আমাদের থ্রু ইন্টারনাল ল্যান্ড কানেক্টিভিটিতে আমরা কার্যক্রমগুলো সেমি অটোমেটিক পদ্ধতিতেই আমরা করেছি। তবে সীমিত পরিসরে চালু করা ব্যবস্থায় ভোগান্তি কমেনি বলে দাবি আমদানি রপ্তানি সংশ্লিষ্টদের। কাস্টম হাউসের ভিতরে সার্ভার আছে, কাস্টম হাউসের বাইরে এখানে আমরা সি নাম্বার ফালাতে পারতেছি না, বিল পেমেন্ট সাবমিট করতে পারতেছি না। আমরা সি নাম্বার ফালাচ্ছি, কোনো কাজ করতে পারতেছি না। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কোনো কাজ হচ্ছে না। এই 8 বার ওটিপি দেওয়ার পরে এখন হয়তো বা করতেছে, এখনও হয়নি কিছু। এই হচ্ছে ঘটনা। তারপর তো এখনও স্লো। শুল্কায়ন প্রক্রিয়ায় জড়িত অন্য সংস্থাগুলো একযোগে কাজ না করলে সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য সংশ্লিষ্টদের। ব্যাংকে আটকে যাচ্ছি, শিপিং এজেন্টে আটকে যাচ্ছি, ফ্রেট ফরওয়ার্ডারে আটকে যাচ্ছি। তারা আসলে কমিশনার তাদেরকে বারবার রিকোয়েস্ট করার পরেও তারা কিন্তু অনেক শিপিং এজেন্ট কালকেও খোলেনি, আজকে খুলেছে এবং কার্যক্রম চলছে, হয়তো স্থবির। এদিকে বন্দরে পণ্য ডেলিভারির গতি কম থাকায় ইয়ার্ডে জমেছে পণ্যের স্তূপ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত গবেষক ও ভাষাবিদ ডক্টর মাহবুবুল হক। বুধবার দিবাগত রাত 1:45 ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 76 বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। গত 7 জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ রাতে মরহুমের মরদেহ চট্টগ্রামের লালখান বাজারের বাসভবনে নেওয়া হবে। শুক্রবার সকালে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেওয়া হবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। বাদ জুমা জামিয়াতুল ফালা মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে। এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।